শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন ফারজানা মনি। পর্ব ২৮, ২৯, ৩০। তানভীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলেছে। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করছে নিজেদের মনের অনুভূতি। খোলা আকাশের নিচে মৃদু মৃদু বাতাস শিহরিত করছে একজোড়া দম্পতির শরীর ও মন। তানভীর বন্যার হাত থেকে নিজের মুঠোবন্ধু করে হাঁটছে। বিয়ের ২ দিন হয়ে গেছে। তানভীরের হঠাৎ হঠাৎ ছোঁয়া বন্যার যেন কেঁপে ওঠে। তানভীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্টু হাসল। বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে আরেকটু নিজের দিকে টেনে নিল। মুহূর্তে বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুইয়ে নিল। তানভীর বন্যাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো। গতকাল রাতে ট্রেনে বন্যাকে তানভীর এত বোঝানোর পরেও বন্যা যেন তানভীরের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না। বন্যা অনেকটা ইতস্তত বোধ করছে। তানভীর বলল, বন্যা প্লিজ এবার তো একটু স্বাভাবিক হও। দূরের আকাশের দিকে তানভীর আঙুল দিয়ে ইশারা করে বলল, দেখো আকাশে কত সুন্দর চাঁদ, তাও সেটা তোমার থেকে কম। বন্যা কিছুটা লাজুক হাসল। বন্যার মুখের হাসি দেখে তানভীর নিজেও হেসে দিল। বলল, অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে। দুজন হাঁটতে হাঁটতে আবার রিসোর্ট এর রুমের দিকে ফিরে আসলো। তানভীর বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে। সন্ধ্যায় তানভীর বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বাহিরে হাঁটতে যাব। বন্যা প্যাকেটটা খুলে দেখল কালো রঙের সুন্দর একটা জর্জের শাড়ি, যার পাড় ও আঁচলে পাথরের কারুকাজ করা। বন্যা শাড়িটা পরে চোখে গাঢ় কাজল দিল। সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বন্যা যতবার তানভীরের দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করেছে তানভীর তার দিকেই তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন যে বন্যা রুমের সামনে চলে এসেছে তা তার খেয়ালই নেই। হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নাড়াচাড়া পেতে মাথা ঝুঁকে নিচে তাকালো। যা দেখল বন্যার তো চক্ষু চড়ক গাছ। তানভীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ির কুচি ঠিক করছে। কুচি ঠিক করা শেষে তানভীর উঠে দাঁড়িয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে এবার রুমে চলেন, না হলে কোলে তুলে নিয়ে যাব। কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়া করে রুমের দরজায় ধাক্কা দিল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এ কি! হঠাৎই বিস্ময়ে বন্যার মুখটি হা হয়ে গেল। বন্যা মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভিতরের দিকে গেল। পুরো রুমটা ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো। চারিদিকে প্রদীপের শিখাগুলো জ্বলজ্বল করছে। রুমের পরিবেশটা কি যে স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তানভীর পিছন থেকে এসে বন্যাকে জড়িয়ে ধরল। তার হাত দুটো বিচরণ করছে বন্যার কোমল ওদরে। বন্যার পিঠটা তানভীরের বুকের সাথে মিশে গেছে। তানভীর বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, এত রোমান্টিক পরিবেশেও কি তোমার প্রেম পাচ্ছে না বউ? বন্যা নিশ্চুপ হয়ে দু চোখ লজ্জায় বন্ধ করে রেখেছে। তানভীর মুখে যত কথাই বলছে না কেন, তার হাত দুটোতে বন্যার পেট কোমর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এতেই বন্যার হাল বেহাল হয়ে যাচ্ছে। বন্যা কাচুমাচু করে বলে উঠল, ছাড়ুন আমায়, বলেই সামনের দিকে পালাতে চাইল। তানভীর খপ করে বন্যার শাড়ির আঁচল টেনে ধরল। শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার ঘাড়ের ঠোঁটের স্পর্শ দিল। বন্যা মুহূর্তেই কেঁপে উঠল। বন্যার কাঁপুনি টের পেয়ে তানভীর বন্যার কোমর ধরে টেনে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল। বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পেছনে ফিরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে ফিসফিসিয়ে বলল, জান, এত সুন্দর লাগছে তোমাকে। আমি তানভীর নিজেকে সামলাতে ব্যর্থ। বন্যা লজ্জায় মনে হচ্ছে তানভীরের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। দুজনের মাঝে এখন আর চুল পরিমাণও শূন্যতা নেই। হঠাৎই তানভীর বন্যাকে কোলে তুলে নিল। কোলে রেখে বন্যার কপালে, গালে, গলায় তানভীর ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। বন্যাও তানভীরের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর বন্যার ঠোঁট দুটো নিজের দখলে নিতেই বন্যা আবেশে চোখ বন্ধ করে নিল। হারিয়ে গেল দুজন দুজনের মাঝে। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতে তানভীরের ছুটি ফুরিয়ে গেল। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবন থেকে ফিরে এসেছে। এখন সকাল ৮টা বাজে। খানবাড়ির প্রতিটা সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যাও সাথে টুকটাক সাহায্য করছে। মেঘও হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল। আজ থেকে তানভীরের অফিস খোলা, তাই তানভীরও অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমেছে।
আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসার আলোচনা করছে আর খাচ্ছে। আবির বারবার তার চোখে লক্ষ্য রাখছে মেঘ ঠিকমতো খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরে মনে না চাওয়া সত্ত্বেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরোটা খাবার শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিসে চলে যাবে। মিমের আজ কলেজ খোলা, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করলো মিম আর আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেয়ে নিতে বলল। এখানে সকল বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যার নিষেধাজ্ঞা শুনে দুজনেই শান্ত হয়ে খাওয়া শুরু করলো। হঠাৎই ইকবাল খান আবিরের উদ্দেশ্য করে বলল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ, তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিমাদিকে তাদের স্কুল আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। আবির আবির বলল, ইটস ওকে চাচ্চু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে যাব। ইকবাল খান বললেন, তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে অফিসে যাস। আবির বলল, ঠিক আছে চাচ্চু। বলেই আবির বেসিংয়ে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে তানভীর, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মেঘ, বন্যা, মালিহা খান, আকলিমা খান, হালিমা খান ও দুজন হেল্পিং হ্যান্ড। বন্যা আর মেঘ বান্দরবনের গল্প করায় ব্যস্ত। বেলা তখন 11টা। বাড়িতে মেহমান এসেছে শুনে মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। যা দেখে হালিমা খান চিৎকার দিয়ে বলে উঠল, মেঘ, আস্তে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে আসলো। এসে দেখলো সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকে সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি হবে কবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথাই শুনিস না। এবার মনে হয় আবিরকে জানাতেই হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আম্মু, তুমিও আমায় আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ। মাহমুদা খান ভাতিজিকে কাছে টেনে সোফায় বসিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমার ভাইজিকে একটুও বকবে না। তাহলে ভাইয়াকে বলে তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। মাহমুদা খান মেঘকে খুব করে বুঝালো। এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে হয়। মেঘও সব বুঝছে এমন ভাব করে বলল, ঠিক আছে ঠিক আছে, বলে মাহমুদা খানের কাঁধে মাথা রাখল। মাহমুদা খান মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্যাও পাশে এসে বসে ভালো মন্দ জিজ্ঞেস করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা সকলের আড্ডার আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছিল, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। সিঁড়িতে 2 কদম উঠেই হঠাৎ মালিহা খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদিকে বাড়িতে নেই? মালিহা খান একটু হেসে জবাব দিল, না বাবা, মিম আর আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সবাইকে শান্তভাবে এক নজর দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান মালিহা খানের উদ্দেশ্যে বলে উঠলেন, ভাবি, আমি কিন্তু আজ অন্য এক কারণে এসেছি। মালিহা খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত। আর মেঘ, বন্যা, মিম, আমি আজকেই আমার সাথে ওদেরকে নিয়ে যাব। প্লিজ তুমি কোনো আপত্তি করো না। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান মাহমুদা খানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মালিহা খান বলল, দেখো বোন, তোমার ভাইজানেরা এখন বাড়িতে নেই। আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল কথা মেঘ, বন্যার, মিমের। আমার যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতেই একা ছাড়বে না। বলে মালিহা খান থামল। মাহমুদা খান মুখের হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নেব। প্রয়োজনে আবির সেখান থেকেই কয়েকটা দিন অফিসে যাবে। হঠাৎই মেঘের ফোনে কল বেজে উঠল। সবার ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি গেল মেঘের ফোনের দিকে। দেখল আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। আবির বলল, তোমায় কতবার বলবো ফোন ধরে আগে সালাম দিবে। মেঘ বলল, সরি, আসসালামু আলাইকুম। আবির বলল, ওয়ালাইকুম আসসালাম, কী করছো? মেঘ বলল, বসে আছি সবাই একসাথে। আবির বলল, এই সময় সবাই একসাথে? মেঘ বলল, ফুপ্পি আর আরিফ এসেছে। আবির বলল, ফুপ্পি এসেছে? কই, আমাকে আগে কিছু জানালো না তো। যে আজকে আসবে আমাদের বাড়িতে, কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপ্পি আমাদের সবাইকে শুক্রবারে দাওয়াত করতে এসেছে।
ফুপ্পি চায় আমি, বন্যা আর মিম আজকেই তাদের সাথে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু কি বলেছে? মেঘ বলল, বড় আম্মু বলেছে আপনি আমাকে এই অবস্থায় একা ছাড়বেন না। আবির বলল, ও আচ্ছা, ফুপ্পিকে বলো বিকেলে বাড়ি ফিরতে, আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসব। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে আনতে যায়। ড্রাইভার আঙ্কেল বিকেলেও আসবে না। আর আমি যেহেতু একেবারে ফিরবো তাই দুপুরে আর বের হতে পারছি না। মেঘ বলল, ঠিক আছে। আবির একটু তাড়াহুড়া করে বলল, শোনো। মেঘ বলল, হুম। আবির বলল, শরীর ঠিক আছে এখন? হুম। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হুম। মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বসে বলল, ফুপ্পি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি ফিরে আসবেন অফিস থেকে। মাহমুদা খান স্মিত হাসল, বলল, ঠিক আছে, বাদরটাকে বলি যেন একটু তাড়াতাড়ি আসে। এ পর্যায়ে বন্যা, মালিহা খান, হালিমা খান ও আকলিমা খানও হেসে দিল। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিফ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাকে দেখেই মেঘের আবিরের বলা কথাটা মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে? ড্রাইভার আঙ্কেল অসুস্থ। তোমার ভাইয়া একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যে মনে মনে কতটা খুশি হচ্ছে তা হয়তো মেঘের অজানায় রয়ে গেল। আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইতিমধ্যেই বাড়ির মেইডরা তাদের সামনে চা নাস্তা দিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমেছে। তাই মালিহা খান রান্নাঘরের সকল দায়িত্ব মেয়েদের বুঝিয়ে দিয়ে বলল, শোনো, যে যা খাবে বলে দিয়েছে সে অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পরে সে করব।